অনেক দিন পর আসলে ভিডিও নিয়ে আসছি, মাঝে একটু ব্যস্ত ছিলাম কিছু বিষয় নিয়ে, তো সেই জন্য আসতে পারিনি। আজকে আমরা একটা নতুন জিনিস শিখব, নতুন নয়, আগেও আমরা দেখেছি। সেটা হচ্ছে সর্টিং। সর্টিংটাকে আমরা ডিটেলে শিখব, ঠিক আছে? আর তোমরা জানো যে সার্চিং অ্যান্ড সর্টিং বলে একটা সেপারেট চ্যাপ্টার হয়, তো সেখানে সার্চিংয়ের তো বেসিক ভিডিও আমি দিয়েছিলাম, যেখানে লিনিয়ার সার্চ এবং বাইনারি সার্চ নিয়ে কথা বলেছিলাম। আজকে সর্টিংয়ের ভিডিও দেখব, ঠিক আছে? সবার আগে বুঝি যে সর্টিং কী, ঠিক আছে? সর্টিং কিছুই না, তোমার কাছে তো ডেটা থাকে, তো ডেটাকে একটা পার্টিকুলার অর্ডারে রিঅ্যারেঞ্জমেন্ট করাটাকেই বলা হয় হচ্ছে সর্টিং। সো রিঅ্যারেঞ্জমেন্ট ইন অ্যান পার্টিকুলার অর্ডার, ঠিক আছে? ইন অ্যান পার্টিকুলার অর্ডার। সেটা হতে পারে কি, ছোট থেকে বড় সাজানো হতে পারে, বা বড় থেকে ছোটও হতে পারে। ধরো অ্যাসেন্ডিং অর্ডার আমরা যাকে বলি, ঠিক আছে? যেখানে হচ্ছে ছোট থেকে বড়, মানে স্মল থেকে লার্জের দিকে যায়, ঠিক আছে? তো এটা হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করা যায়। সেরকমভাবেই ডিসেন্ডিং অর্ডারে সর্ট করা যায়, লার্জ থেকে স্মল, মানে বড় থেকে ছোট। তো এই জিনিসটাকেই বলা হচ্ছে সর্টিং। এমন না যে খালি ছোট থেকে বড়, বিভিন্ন অর্ডার মেনেও সর্ট করা যায়, ঠিক আছে? সো সেটা আমাদের বেসড অন দ্য ডেটাকে কী করে রাখলে আমাদের ডেটা ফেচ করতে, ডেটাকে স্ট্রাকচার করতে সুবিধা হবে, সেই অনুযায়ী আমরা ডেটাকে সর্ট করে থাকি, ঠিক আছে? সো এই হচ্ছে সর্টিংয়ের বেসিক এক্সাম্পল। তোমাদের যদি খুব ছোট সহজ করে বলি, ধরো একটা অ্যারে রয়েছে 8 4 9 3 2, ঠিক আছে? এইটা ধরো একটা অ্যারে, ঠিক আছে? অ্যারেতে 5টা এলিমেন্ট রয়েছে। তো এই 5টা এলিমেন্টকে তুমি যদি সর্ট করো অ্যাসেন্ডিং অর্ডারে, তাহলে তুমি কি পাবে? 2 3 4 8 9, ঠিক আছে? 2 3 4 8 9। আর যদি তুমি বড় থেকে ছোট সাজাও, মানে ডিসেন্ডিং অর্ডারে, তাহলে কী পাবে? 9 8 4 3 2। এগুলো খুব বেসিক ব্যাপার, আশা করি কারুর বুঝতে কোনো অসুবিধা নেই। এবার হচ্ছে সর্টিং কী জিনিস এটা তোমরা বুঝলে, আর সর্টিং এমনি দু প্রকার, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং, এই জিনিসটা তোমরা বুঝলে, ঠিক আছে? এবার সর্টিংয়ের কয়েকটা আমরা টাইপস দেখে নেব, ঠিক আছে? এই টাইপসগুলো ইন্টারভিউয়ের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট হয়, ঠিক আছে? তো সেটা ধরো, প্রথম যে আমরা টাইপটা দেখব সেটা হচ্ছে ইনপ্লেস সর্টিং। ইনপ্লেস সর্টিং এই টার্মিনোলজিটা কি বলে? ধরো তোমরা নিশ্চয়ই কম বেশি যারা জানো যে সর্টিংয়ের বিভিন্ন অ্যালগোরিদমস হয়, ঠিক আছে? একই অ্যারেকে বিভিন্নভাবে সর্ট করা যায়। বাবেল সর্ট রয়েছে, সিলেকশন সর্ট রয়েছে, মার্জ সর্ট রয়েছে, তো বিভিন্ন সর্টিং অ্যালগোরিদম রয়েছে। আমরা এগুলো একটা একটা করে দেখব, কোনো অসুবিধা নেই। এবার এই প্রত্যেকটা অ্যালগোরিদমে কি হয়, একটা অ্যারে দেওয়া থাকে, তোমাকে সর্ট করে সর্টেড অ্যারেটাকে তোমাকে রিটার্ন করতে হয়। তো ধরো তোমার কাছে একটা অ্যারে দেওয়া রয়েছে, ঠিক আছে? এরকম একটা অ্যারে দেওয়া রয়েছে, ধরো 5টা সংখ্যা রয়েছে A B C D E। ইনপ্লেস সর্টিং মানে হচ্ছে এই সর্টিং অ্যালগোরিদমটা, মানে তুমি যে কোনো সর্টিং অ্যালগোরিদম পারফর্ম করো, এই যে তোমার যে সর্টিং অ্যালগোটা হবে, এইটা পারফর্ম করার সময় কোনো এক্সট্রা স্পেস তুমি নিতে পারবে না। মানে তুমি এই 5টা এলিমেন্টকে ধরো আরেকটা অ্যারেতে স্টোর করিয়ে সর্ট করলে, করে আবার এখানটাতে ঢুকিয়ে দিলে এই অ্যারেটাতে, এটা কিন্তু ইনপ্লেস নয়। তার কারণ কি, তুমি আলাদা করে স্পেস ইউজ করেছো, সেই জন্য এটা ইনপ্লেস সর্টিং নয়। ইনপ্লেস সর্টিং আমরা তাদেরকেই বলবো যে সর্টিংয়ে তোমার এই যে ইনপুট অ্যারে যেটা গিভেন থাকবে, এইখানটাই ইনপুট অ্যারে ছাড়া আর কোনো এক্সট্রা স্পেস নেওয়া যাবে না, ঠিক আছে? আর কোনো এক্সট্রা স্পেস তুমি নিতে পারবে না সর্টিং অ্যালগোরিদমটাকে পারফর্ম করার জন্য। তোমাকে যা করতে হবে, এখানেই সংখ্যাগুলোকে মোটামুটি সোয়াপ করে ঠোরে এই অ্যারের মধ্যেই তোমাকে সর্ট করতে হবে, ঠিক আছে? তো এইটাকে বলা হয় হচ্ছে ইনপ্লেস সর্টিং। আমরা যখন প্রত্যেকটা অ্যালগোরিদম পড়বো, আমরা দেখবো যে কোনটাতে এক্সট্রা স্পেস লাগছে, কোনটাতে এক্সট্রা স্পেস লাগছে না, সেই বুঝে আমরা ডিসাইড করব কোনটা ইনপ্লেস সর্টিং হচ্ছে, কোনটা ইনপ্লেস সর্টিং না, ঠিক আছে? এবার এইটা গেল হচ্ছে প্রথম টার্ম। এবার হচ্ছে স্টেবল সর্টিং আর আনস্টেবল সর্টিং, এই দুটো জিনিস সম্পর্কে জানতে হবে। স্টেবল সর্ট, আনস্টেবল সর্ট, এগুলো হচ্ছে সর্টিংয়ের বিভিন্ন টাইপ। এগুলো কিন্তু অ্যালগোরিদম নয়, এগুলো হচ্ছে টাইপস, ঠিক আছে? স্টেবল সর্ট আর আনস্টেবল সর্টে খুব ইজিলি আমি তোমাদেরকে বুঝিয়ে দিতে পারবো জিনিসটা। ধরো আমি একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি, 5 8 4 9 আবার একটা 5, ঠিক আছে?
তো এবার দেখো এই হলো একটা অ্যারে রয়েছে, ঠিক আছে, এটা একটা আনসর্টেড অ্যারে, কারুর বুঝতে অসুবিধা নেই। এটা কি? এটা হচ্ছে একটা আনসর্টেড অ্যারে। এবার দেখো এইখানে ডুপ্লিকেসি রয়েছে, দুটো পাঁচ রয়েছে, এই একটা পাঁচ রয়েছে, এই একটা পাঁচ রয়েছে, ঠিক আছে, অসুবিধা সেখানেও নেই। তো আমি জাস্ট দুটোর মধ্যে ডিস্টিংগুইশ করার জন্য, জাস্ট পার্থক্য করার জন্য আমি কি করছি, এই পাঁচটাকে নীলেই লিখছি, এই পাঁচটাকে না সবুজে লিখছি, ঠিক আছে, দুটোই পাঁচ, একটা নীলের পাঁচ একটা সবুজের পাঁচ, বুঝতে পারবে কি হচ্ছে। দেখো এবার আমি এটাকে শর্ট করছি, ভালো করে দেখবে, দুটো শর্ট করব, একটা এরকম একটা এরকম। তো এইখানে 1 2 3 4 5, 1 2 3 4 5, ঠিক আছে। শর্ট করলে কি হবে, 4 5 5 8 9, ঠিক আছে। দেখো ভালো করে, প্রথমে আমি যেটা করলাম, 1 সেকেন্ড, আমি নীল কালিতে লিখছিলাম 4, তারপর হচ্ছে 5, তারপর হচ্ছে আমার সবুজের 5, ঠিক আছে, তারপর হচ্ছে আমার 8, তারপর হচ্ছে 9, ঠিক আছে। এটা একটা। আরেকটা শর্টিং কি হতে পারে ভালো করে ভেবে দেখো, 4 আগে চলে আসবে আমার সবুজের 5, তারপর আসবে আমার নীলের 5, তারপর আসবে 8 9। এবার তুমি দেখো দুটো অ্যারেই কিন্তু শর্টেড, এটাও শর্টেড এটাও শর্টেড, কিন্তু তুমি ভালো করে দেখো আনশর্টেড অ্যারেতে এই ডুপ্লিকেট এলিমেন্টের অর্ডারটা কী ছিল, আগে নীলের 5, তারপর সবুজের 5, তার মানে কি আগে ব্লু ছিল তারপর গ্রিন ছিল। তো ডুপ্লিকেট এলিমেন্টের অর্ডারটা এরকম ছিল যে ফার্স্টে ব্লু, সেকেন্ডে হচ্ছে, তারপরে আসবে হচ্ছে জি। এবার তুমি যদি শর্টেড অ্যারেতে দেখো, এই ফার্স্ট শর্টেড অ্যারেটাতে দেখো প্রথমে ব্লু এসছে, ব্লুয়ের 5 এসছে, তারপর গ্রিনের 5 এসছে, তাহলে এখানে কি অর্ডার ফলো হচ্ছে, বি ফার্স্টে জি ফার্স্ট লাস্টে, মানে ব্লু প্রথমে গ্রিন পরে, কারেক্ট। কিন্তু তুমি যদি সেকেন্ড শর্টের অ্যারেটা দেখো, এখানটাতে গ্রিন প্রথমে এসছে, দেখো সবুজের 5 প্রথমে আছে, তারপর ব্লুয়ের 5 হচ্ছে। তো এইটাই হচ্ছে স্টেবল শর্ট আর আনস্টেবল শর্ট। এইখানে যে শর্টটা হচ্ছে, এই যে শর্টটা, এটা হচ্ছে স্টেবল। তার কারণ কি, ডুপ্লিকেট এলিমেন্ট আনশর্টেড অ্যারেতে যে অর্ডারে রয়েছে, শর্টেড অ্যারেতেও ঠিক সেই অর্ডারে রয়েছে। কিন্তু আনস্টেবল শর্ট কোনটা, আনস্টেবল শর্ট হচ্ছে ডুপ্লিকেট এলিমেন্ট যদি যে অর্ডারে আনশর্টেড অ্যারেতে রয়েছে সেই অর্ডারে শর্টেড অ্যারেতে যদি না থাকে, তুমি দেখো এখানে অর্ডারটা বদলে গেছে, গ্রিন থেকে ব্লু হয়ে গেছে, এই ধরনের শর্টকে বলা হয় হচ্ছে আনস্টেবল শর্ট। বুঝতে পেরেছো? তো আমরা যে অ্যালগোরিদমগুলো দেখবো, কোনো কোনো অ্যালগোরিদমে এই অর্ডারটা মেনটেন হয়, তাদেরকে বলবো স্টেবল শর্ট। কোনো কোনো ক্ষেত্রে অর্ডারটা মেনটেন হয় না, তাদেরকে বলবো আনস্টেবল শর্ট। তো এগুলো কোনটার ক্ষেত্রে হয় কোনটার ক্ষেত্রে হয় না, সেগুলো যখন আমরা অ্যালগোরিদমসগুলো করব সেগুলোতে আমরা বেসিক্যালি জিনিসটাকে দেখব। তাহলে আমরা প্রথমে পড়লাম হচ্ছে বেসিক শর্টিং কী পড়লাম, তারপর আমরা দেখলাম ইনপ্লেস শর্টিং কী, তারপর আমরা দেখলাম স্টেবল শর্ট আর আনস্টেবল শর্ট। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, ঠিক আছে। এবার এই জিনিসগুলো তো আমরা মোটামুটি দেখেছি। এবার আমরা কয়েকটা জিনিস আমি তোমাদেরকে বলে দিতে চাই, যে আমরা যখন যখন শর্টিং অ্যালগোরিদম শিখবো, ঠিক আছে, কীভাবে আমরা শিখবো, ঠিক আছে। শর্টিং অ্যালগো যেগুলো আছে, আগে আমরা কয়েকটা টাইপের আমরা যে শর্টিং অ্যালগোগুলো শিখবো, ঠিক আছে, সেই শর্টিং অ্যালগোগুলো কোন কোন অ্যালগোগুলো শিখবো সেগুলো আমরা দেখে নিই। আমরা বাবেল শর্ট শিখবো, ঠিক আছে, সিলেকশন শর্ট শিখবো, ইনসারশন শর্ট শিখবো, মার্জ শর্ট শিখবো, ঠিক আছে, কুইক শর্ট শিখবো, হিপ শর্ট শিখবো, তারপর শিখবো কি, কাউন্ট শর্ট শিখবো, আর কি শিখবো, র্যাডিক শর্ট শিখবো, আর হচ্ছে বাকেট শর্ট শিখবো, ঠিক আছে। 1 2 3 4 5 6 7 8 9, 9টা টাইপের শর্টিং আমরা শিখবো। আরও অনেক টাইপের হয়, আমাদের এই 9টা টাইপ হচ্ছে এনাফ, মোর দ্যান এনাফ, তুমি যে কোনো ক্ষেত্রে তুমি যদি করো। এবার দেখো ইন জেনারেলি তুমি যখন প্রোডাক্ট বেস কোম্পানির ইন্টারভিউ দিতে যাবে, সেই ক্ষেত্রে ওরা তোমাকে ডাইরেক্ট শর্টিং অ্যালগোরিদম জিজ্ঞেস করে না, কিন্তু তোমার শর্টিং অ্যালগোরিদমটা জেনে রাখা খুব গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেকটা অ্যালগোরিদম কীভাবে কাজ করছে সেটা জানাটা খুব ইম্পর্টেন্ট। এবং সার্ভিস বেসডের ইন্টারভিউতে ওরা তোমাকে জিজ্ঞেস করবেই করবে যে তোমার পছন্দের মতো একটা শর্টিং অ্যালগোরিদমের কোডটাকে লিখে দাও। তো যারা সার্ভিস বেসের জন্য ট্রাই করছো তাদের জন্য কিন্তু এই 9টা অ্যালগোরিদমকে খুব ভালো করে শিখতে হবে, খুবই ভালো করে শিখতে হবে, ঠিক আছে। তো এই 9টা অ্যালগোরিদম আমরা দেখব। এবং প্রথমে আমরা অ্যালগোরিদমগুলোকে কীভাবে দেখব, প্রথমে আমরা জিনিসটাকে বুঝবো যে লজিকটা কীভাবে কাজ করছে,
তারপর আমরা ড্রাই রান করব, তারপর আমরা কোড লিখব, আর তারপর আমাদের প্রত্যেকটা সর্টিং অ্যালগোরিদমের টাইম কমপ্লেক্সিটি আর স্পেস কমপ্লেক্সিটিটাকে আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব। এই 5 ভাগে লজিক, ড্রাই রান, কোড, টাইম কমপ্লেক্সিটি, স্পেস কমপ্লেক্সিটি। এই যদি জিনিস আমরা এই 9টা অ্যালগোরিদমের জানতে পারি, তাহলে আমাদের মোটামুটি বেসিক অফ সর্টিং তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? এবং মাথায় রাখবে, যারা সার্ভিস বেসডের জন্য ট্রাই করছো তাদের জন্য কিন্তু এই 9টা অ্যালগোরিদম শিখে রাখাটা খুব জরুরি। এবং ওরা তোমাকে ছোটোখাটো ঘুরিয়ে প্রশ্ন করতে পারে যে কোনটা স্টেবল শর্ট বলো, কোনটা আনস্টেবল শর্ট বলো, এর টাইম কমপ্লেক্সিটি কী, এর স্পেস কমপ্লেক্সিটি কী। এবং যদি 5টা কোম্পানি ইন্টারভিউ নেয়, 4টে সার্ভিস বেস কিন্তু তোমাকে এই কোশ্চেনটা করবে যে তোমার পছন্দ মতো একটা সর্টিং অ্যালগোরিদম ইমপ্লিমেন্ট করো, ঠিক আছে? বা ওরা ওদের পছন্দ মতো তোমাদের কাছ থেকে কিন্তু দিতে পারে। তো এইগুলো ছিল আমাদের সর্টিং অ্যালগোরিদম, ঠিক আছে? বোঝা গেল। এবার যদি আমাকে বলতে হয় এই সর্টিং অ্যাকচুয়ালি দরকারটা কিসে, মানে এর অ্যাপ্লিকেশানটা কোথায় লাগে, ঠিক আছে? সর্টিংয়ের যদি আমরা অ্যাপ্লিকেশান বলি, দেখো অ্যাপ্লিকেশান বিভিন্ন জায়গায় লাগে। এক হচ্ছে যে যারা ধরো ডেটাকে ম্যানেজমেন্ট করে, ঠিক আছে? ডেটাকে যারা ম্যানেজমেন্ট করে, ডেটাকে যে কোনোভাবে রেখে দিলে হয় না, ডেটাকে তো ফেচ করারও ব্যাপার থাকে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে কি হয়, একটা প্রপার সর্টেড অর্ডারে রাখতে হয়, তাতে কি ডেটা প্রপারলি মেনটেন থাকে। ভাবো এই যে ধরো পুলিশের থানা ফানাতে বিভিন্ন ইয়ার্সের ডেটা রাখা থাকে, ওরা কি করে পুরো ডেটাটাকে ইয়ার ওয়াইজ সর্ট করে দেয়, যে 99-এর ডেটা, তারপর 2000-এর ডেটা, 2001-এর ডেটা, 2002-এর ডেটা, এইভাবে একটা সর্টেড অর্ডারে রাখে, র্যান্ডামলি ফেলে রাখে না। তাহলে কী হবে, খুঁজতে সুবিধা হবে, তো সার্চিং সেক্ষেত্রে ইজি হয়ে যায়। যদি সর্টিং তুমি ঠিক করে রাখো, সার্চিং ইজি হয়। তার কারণ তোমরা নিজে জানো, যখন আনসর্টেড অ্যাডের ক্ষেত্রে আমরা কি করি, লিনিয়ার সার্চ লাগাই, খুঁজতে অনেক সময় লাগে, অর্ডার অফ এন। কিন্তু যখনই অ্যারে সর্টেড হয়ে যায়, তখন কি হয়, অর্ডার অফ লগ এনে আমরা বাইনারি সার্চের মাধ্যমে কিন্তু খুঁজে নিতে পারি। তার মানে কি, সর্টিং যদি ঠিক থাকে, সার্চিং টাইম আমাদের কম লাগবে, ঠিক আছে? সেকেন্ড কি, যারা ডেটাবেস অপটিমাইজ করে, ঠিক আছে? ডেটাবেস অপটিমাইজ যারা করে তাদের ক্ষেত্রেও কিন্তু সর্টিংটা জরুরি। ভাবো তোমার একটা খুব ডেটা চাই, তুমি যদি সেটাকে শর্ট করে রাখো, তুমি খুব অপটিমালি জিনিসটাকে ফেচ করতে পারবে, ঠিক আছে? যে কোনো এই যে আমরা এসকিউএলের কোয়ারি লিখি না, আমরা সেই এসকিউএলের কোয়ারিতে যদি ডেটাবেসটা যদি প্রপার সর্টেড থাকে, ওটাতে এসকিউএল কোয়ারিটা টাইম অনেক কম নেয়। তো বেসিক্যালি প্রপার জিনিসটাকে অপটিমাইজ করা যায়, ঠিক আছে? এছাড়া মেশিন লার্নিংয়েও আমরা যে ট্রেনিং ডেটা, টেস্টিং ডেটা, এগুলোতে আমরা যে স্প্লিট করি, সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের সর্টিংয়ের কিন্তু গুরুত্ব রয়েছে, ঠিক আছে? এছাড়া তো তোমরা জানোই ডেটা অ্যানালিসিস করার কাজেও আমরা বহুবার ডেটাকে সর্ট করে নিই যাতে আমাদের সুবিধা হয়। সো ডেটা অ্যানালিসিসের ক্ষেত্রেও কিন্তু আমাদের দরকার আছে। তো ডেটা ম্যানেজমেন্টেও দরকার আছে, অপটিমাইজেশনেও দরকার আছে, অ্যানালিসিসেও দরকার আছে, মেশিন লার্নিং, ডিপ লার্নিং ফিল্ডেও কিন্তু দরকার রয়েছে। তো এটা ছিল আমাদের সর্টিংয়ের বেসিক ইন্ট্রোডাকশান। আমরা প্রথমে দেখলাম যে সর্টিং কী জিনিস, সর্টিং কাকে বলে, তারপর আমরা দেখলাম ইনপ্লেস সর্টিং কী হয়, তারপর আমরা দেখলাম স্টেবল আনস্টেবল সর্ট কী হয়, তারপর আমরা বুঝলাম যে কোন কোন সর্টিং অ্যালগোরিদম আমরা শিখবো। প্রত্যেকটা অ্যালগোরিদমই আলটিমেট সর্ট করে, সো বাট প্রত্যেকটার ওয়েটা ডিফারেন্ট সর্ট করার, এবং টাইম কমপ্লেক্সিটি, স্পেস কমপ্লেক্সিটিও ভ্যারি করে। তারপর প্রত্যেকটা সর্টিংকে আমরা কীভাবে ভেঙে পড়বো, লজিক, ড্রাই রান, কোড, টাইম কমপ্লেক্সিটি, স্পেস কমপ্লেক্সিটি। তারপর আমরা দেখলাম অ্যাপ্লিকেশান। এই সব কিছু হয়ে যাওয়ার পর তোমরা যদি যারা প্রোডাক্ট বেসে রয়েছো তোমরা জানো C++-এ STL-এ ডাইরেক্ট একটা শর্ট ফাংশান পাওয়া যায়, ঠিক আছে? এই শর্ট ফাংশানটা আমরা ডাইরেক্ট ইউজ করি, আমরা কোড বারবার সর্টিংয়ের লিখি না। তো এইটার সম্পর্কেও আমরা হালকা একটুখানি দেখবো যে এই সর্টিং অ্যালগোরিদমটা মানে কোন টাইম কমপ্লেক্সিটি, স্পেস কমপ্লেক্সিটি ফলো করে। তো এই জিনিসগুলোও কিন্তু আমরা আমাদের সর্টিংয়ের প্লেলিস্টে পুরোপুরিভাবে কভার করব, ঠিক আছে? এই শর্ট ফাংশানটা সম্পর্কেও কিন্তু আমরা ভালোভাবে কভার করব, এর ভিতরে কী অ্যালগোরিদম কাজ করে সবটা আমরা দেখব। তো এই ছিল সর্টিংয়ের বেসিক ইন্ট্রোডাকশান। আশা করি তোমাদের আজকের ভিডিও ভালো লেগেছে। এর পরের ভিডিও হবে বাবেল সর্ট নিয়ে, ঠিক আছে? দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, টাটা, গুড বাই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।